মধ্যরাতে লিস্ট প্রকাশ আর তারপর আজ গোটা দিন তা নিয়ে কাটাছেঁড়া। আমরাও আজ দুটো বিধানসভা ধরে কেস স্টাডি করেছি আর সেখানে দ্য ওয়ালের পোস্টমর্টমে উঠে এসেছে একেবারে চাঞ্চল্যকর তথ্য। ক্যানিং পশ্চিম এবং বসিরহাট উত্তর কোথাও গিয়ে তারপর থেকেই সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই এই ভোটের অঙ্ক নিয়ে একটা হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, কার লাভ কার ক্ষতি, আলোচনা করব। আমাদের সঙ্গে দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস রয়েছে। শঙ্খদীপ দা, সারাদিন আমরা এই নিয়ে আলোচনা করছি। আমি যেটা প্রথমেই জানতে চাইবো, একটু বুঝে নেওয়ার চেষ্টা করব তোমার থেকে। গতকাল সবাই এই লিস্ট কি প্রকাশ পায় ওয়েবসাইটের দিকে তাকিয়ে বসেছিল, আমরা দেখলাম মধ্যরাতে একটা লিস্ট প্রকাশ হলো, কিন্তু স্পষ্ট ছবি আদৌ পাওয়া গেল না, এমন অন্তত বিবেচনাধীন তালিকায় যারা ছিলেন তাদের ধারণা বা রাজনৈতিক দলের ধারণা। তোমার কি অ্যানালিসিস? না, আমি তো প্রথমেই বলবো যে তুমি যেটা বললে সারাদিন আমরা আলোচনা করেছি, অ্যাকচুয়ালি আমি দেখলাম যে সারাদিন দ্য ওয়ালের রিপোর্টাররা এবং যে ডেস্কের টিম তারা প্রায় চুল ছিঁড়েছেন। কারণ হচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্ট আমি নিজেও গতকাল দেখেছি এবং আমারও নিজের প্রায় চুলছেলার মতনই অবস্থা হয়েছে। কারণ হচ্ছে কমিশন পরিষ্কার করে জানায়নি যে এই সাপ্লিমেন্টারি লিস্টে কোন অ্যাসেম্বলি সেগমেন্টের নাম, মানে আবেদনগুলো যাচাই করা হয়েছে, কোন অ্যাসেম্বলি সেগমেন্টে যাচাই করা হয়নি। কালকে প্রথমেই রাত্রিবেলা যখন 11:30-12টা নাগাদ আমি ওয়েবসাইট খুলে বসি, আমি প্রথমেই চেক করি ভবানীপুর। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কেন্দ্র ভবানীপুর, স্বাভাবিকভাবে সেটা অগ্রাধিকারের তালিকায় থাকে যে ভবানীপুরে সাপ্লিমেন্টারি লিস্টের চেহারাটা কেমন, যতজনের আবেদন ওখানে জমা পড়েছিল তাদের মধ্যে কতজনের আবেদন যাচাই হলো, কতজনের নাম রইল ভোটার তালিকায়, কতজনের নাম বাদ গেল। আমি ভবানীপুরের প্রতিটা পার্টের এবং ওই প্রতিটা বুথ ধরে ধরে দেখছিলাম। প্রথম কথা তো হচ্ছিল যে খুলছিলই না, তারপরে হলো ওয়ার্নিং সাকসেস, তারপরে দেখা গেল যে না, সেখানে কোনো যাচাইয়ের কাজ এখনো পর্যন্ত হয়নি। তারপরে দেখতে দেখতে গেলাম চৌরঙ্গি, দেখলাম না চৌরঙ্গির কিছু স্কুলে হয়েছে বা বুথে হয়েছে। তো ফার্স্ট এটাই ক্লিয়ারই ছিল না যে কোন বুথে কোন অ্যাসেম্বলি সেগমেন্টে যাচাই হয়েছে, কোথাও হয়নি। তো ইলেকশন কমিশন একটা পুরো কি বলবো, একটা অথই জলের মধ্যে 60 লক্ষ মানুষকে ছেড়ে দিয়েছে। মানে ধরো তুমি একটা সমুদ্রের মাঝখানে 60 লক্ষ মানুষকে ছেড়ে দেওয়ার মতো অবস্থা। তোমাকে খুঁজতে হবে, হাতড়াতে হবে যে এই মানুষটা কোথায় আছে, তার নাম কোথায় আছে, তার ডিলিশনের নাম আছে না সাপ্লিমেন্টারি লিস্ট, যে লিস্টটা তাকে ভোটার লিস্টে নাম উঠেছে সেই জায়গায় আছে। তো এইটা একটা অদ্ভুত একটা পরিস্থিতি। এবং আমি রাত্রিবেলাতে সেকেন্ড টাইম বসে দেখছিলাম, প্রথমবার মনোজ আগরওয়াল সিইও প্রেস কনফারেন্স করার সময় দেখেছি যে উনি বলছেন যে আমাদের কাছে কোনো ড্যাশবোর্ড নেই। যখন চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হয় তখন 28শে ফেব্রুয়ারি, তারপর বলা হয় যে 60 লক্ষ সামথিং ভোটারের আবেদন জমা রয়েছে, তাদের অ্যাডজুডিকেশনে রয়েছে, এবং পরে একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট আসে। আমার এখনো মনে আছে যে মালদহে 11 লাখ, মুর্শিদাবাদে 8 লাখ, উত্তর চব্বিশ পরগনায় 5,22,000, দক্ষিণ চব্বিশ পরগনায় 4,90,000, হাওড়া এরকম 2.5 লাখ 3 লাখের মতন, পূর্ব বর্ধমান এরকম 2 লাখের মতন। তো এইরকম এবারে তো কোনো ফিগারই নেই। একদমই। যখন একটা সময় দেখলাম যে জেলাওয়ারি একটা তথ্য দিতে পারলো, কালকে তাদের কাছে তাদের মানে স্পষ্ট করে তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, এই যুক্তি তারা দিচ্ছে। এবং খুব মানে প্রাসঙ্গিক যে বিষয়টা তুমি তুলে ধরলে যে ভবানীপুর দেখাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আমরা দেখেছি মানিকতলা, সেখানেও এখনো পর্যন্ত এই যাচাইয়ের প্রক্রিয়াটাই শুরু হয়নি। কিন্তু যারা খুব স্বাভাবিক, যারা এই বিচারাধীন তালিকায় রয়েছে, তাদের যে টেনশন সেটা তো কোথাও গিয়ে অস্বীকার করা যায় না। তাহলে কেন একটা স্বচ্ছ তালিকা বা কতটা প্রকাশ করা হলো সেটা কেন বলা সম্ভব হলো না? এখানেই যে অভিযোগ শুরু থেকে তৃণমূল কংগ্রেস বলো বা অন্য রাজনৈতিক দল করে এসেছে যে এই কমিশনের ভূমিকা বা স্বচ্ছতা, সেই দিকেই কি একটা প্রশ্ন উঠছে? না দেখো, সেটা তো জেনুইন কোয়েশ্চেন উঠবে। কমিশনের দিক থেকে হয়তো কোনো লিমিটেশন থাকতে পারে, তার কারণ হচ্ছে যে ব্যাপারটা পুরোপুরি সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে নির্দেশ দিয়ে বলেছেন যে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করতেন, যে যারা এই ঝাড়াই বাছাইয়ের কাজটি করবেন, যে 60 লক্ষ আবেদনকে যাচাইয়ের কাজটা তারা করবেন। এটা কমিশনের হাতে নেই। ফলে কমিশনের কাছে যুক্তি রয়েছে যে যেহেতু জুডিশিয়াল অফিসাররা করছেন এবং যেহেতু এটা একটা সতত প্রক্রিয়াটা চলছে, মানে ধরো আজকে যখন লিস্ট বেরোচ্ছে তখনও প্রক্রিয়াটা ফার্দার চলছে, ফলে যেহেতু একটি চলমান প্রক্রিয়া, তাই আমি কোনো অ্যাবসলিউট নাম্বার দিতে পারছি না, আমার ড্যাশবোর্ডে নেই। ঠিক আছে, এটা কমিশন বলছে।
এখন কমিশনের এটা সত্যি হতেই পারে, কিন্তু এই ধরনের ক্ষেত্রে যখন দেখা যায় যে 7 লক্ষ মানুষের মধ্যে একটা বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার থাকবে কি থাকবে না অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন এই ধরনের ধোঁয়াশাপূর্ণ কথাবার্তা কোনো একটি কনস্টিটিউশনাল অথরিটি থেকে এলে তখন মানুষের মনে একটা স্বাভাবিক সন্দেহ তৈরি হয় যে সত্যি কি অথরিটি সত্যি কথা বলছে না এর ভেতরে কোনো কৌশল রয়েছে। এখন মানুষ নানা রকম সন্দেহ করছেন। কিছু মানুষ সন্দেহ করছেন যে একলপ্তে যদি একটা বিপুল সংখ্যা, ধরো 28 লাখ পর্যন্ত মানুষের 28 লক্ষ আবেদন যাচাই করা হয়েছে, 28 লক্ষ আবেদনের মধ্যে আমার রিপোর্টাররাই বলছিলেন যে 40% উপরে নাম বাদ যেতে পারে। তো তার মানে হচ্ছে প্রায় 10 লাখ নাম বাদ চলে যেতে পারে, 10 লাখের ওপরে। তো এখন দুম করে 10 লক্ষ সংখ্যাটা বললে যদি একটা হিউ অ্যান্ড ক্রাই তৈরি হয়, যদি একটা বিক্ষিপ্তভাবে অশান্তি তৈরি হয়, সেটাকে অ্যাভয়েড করার জন্য একটা কমিশনের চেষ্টা হতে পারে, যে কারণে হয়তো বলছে না। আমি বলছি এগুলো সন্দেহ। কমিশন না করায় যে সম্ভাবনা, কমিশন এটা না করাতে যখনই একটা এরকম কনস্টিটিউশনাল অথরিটি কোনো নাম্বারকে পরিষ্কারভাবে ডিসক্লোজ করছে না, তখন একটা জেনুইন কনসার্ন মানুষের মধ্যে তৈরি হয়, জেনুইন কিছু অ্যাপ্রিহেনশন তৈরি হয় এবং কিছু অ্যাসপারশনসও তৈরি হয়। মানুষ ভেবে নেয় যে হ্যাঁ এটা হতে পারে। সেদিক থেকেই বলছি যে এটাও অনেকে ধরে নিচ্ছেন যে হতে পারে যে অশান্তির প্রক্রিয়া, একটা অশান্তি শুরু হয়ে যাবে। নবান্ন থেকেও আমরা দেখেছি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যে অশান্তি যেন না হয়, মোকাবিলা করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে পলিটিক্যাল সার্কেলে এই বিশেষ করে তৃণমূলের মধ্যে একাংশের ধারণা যে যেহেতু এই অ্যাডজুডিকেশনের তালিকায় মেজরিটি হচ্ছে যে মুসলিম ডমিনেটেড এরিয়ার আবেদন, তার ফলে হচ্ছে যে যদি আজকে একলপ্তে এরকম একটা নাম পাওয়া যায় যে এত লক্ষ সংখ্যালঘু ভোটারের নাম চলে গেল বাদ, তাহলে একটা মুসলিম ভোটে ফার্দার পোলারাইজেশন হতে পারে এবং যেটুকুনি মুসলিম ভোটের ভাগাভাগি এই ভোটে অনেকেই সম্ভাবনা ধরে নিচ্ছিলেন, কারণ নওশাদ সিদ্দিকী ক্যান্ডিডেট হয়েছেন, তিনিও মুসলিম ভোটকেই আবার একটা পোলারাইজেশনের সম্ভাবনা, আবার হুমায়ুন কবির ক্যান্ডিডেট হয়েছে। তো এটা অনেকের মনে হচ্ছে যে মুসলিম ভোট যে একটা ভাগাভাগি হওয়ার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তো এইটা পুরোটাই পোলারাইজড হয়ে যেতে পারে এখন তৃণমূলের দিকে, যে যদি সংখ্যালঘুদের এত লক্ষ সংখ্যালঘুর নাম বাদ চলে গেল, এইটা হওয়ার ফলে ফার্দার পোলারাইজড হয়ে যেতে পারে তৃণমূলের দিকে। তো তৃণমূল ভাবছে এই কারণে হয়তো ডিসক্লোজ করছে না। তো মানুষের অনেকের মনে অনেক রকম সন্দেহ তৈরি হচ্ছে, যেহেতু নামটা এখন পরিষ্কারভাবে সংখ্যাটা আসছে না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই মামলা যখন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন ধার্য হবে, তখন সুপ্রিম কোর্ট একটা স্ট্যাটাস রিপোর্ট চাইবে। যেহেতু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে যে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করে এটাকে যাচাই করার জন্য, তো সুপ্রিম কোর্টও এক্সপেক্ট করবে যে কত পর্যন্ত যাচাই হয়েছে এবং তার কি ফলাফল হয়েছে, তার একটা স্ট্যাটাস রিপোর্ট। তো সেই স্ট্যাটাস রিপোর্টটা পাওয়া গেলে তখন পরিষ্কারভাবে জানা যাবে যে কত লক্ষ অ্যাকচুয়ালি নাম বাদ পড়লো এবং সাপ্লিমেন্টারি লিস্টে কতজনের নাম যুক্ত হলো। আমরা যেরকম বলছিলাম যে ক্যানিং পশ্চিম এবং বসিরহাট উত্তর, আমি তোমাকে বলতে চাইবো যে আমরা পার্ট 1 থেকে পার্ট 5 অবধি একটা লিস্ট আমরা দেখছিলাম। খুব ইন্টারেস্টিংলি যে জায়গাটা বলছিলে যে একেবারে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে বাদ যাওয়া, পার্ট 1-এ অন্তত পক্ষে 233 জন যারা বিচারাধীন তালিকায় সেই নাম বাদ গেছে। পার্ট 2-তে সেই সংখ্যাটা 142, পার্ট 3-তে 255 এবং করতে করতে যদি দেখা যাচ্ছে যে পার্ট 5-এ যখন যাওয়া যাচ্ছে সেখানে বিএলও সহ এই বিচারাধীন তালিকায় অন্তত 340 জন যারা ছিলেন পুরোটাই বাদ। এই যে যারা সংখ্যালঘু অধ্যুষিত, এইখান থেকে একটা বড় সংখ্যক বাদ চলে যাওয়া, কোথাও গিয়ে মানে ভোটাররা তারা জনপ্রতিনিধিদের নির্বাচন করে, মানে এইরকম একটা অভিযোগ একটা সামনে আসছে যে যারা জনপ্রতিনিধি তারাই কি এবার ভোটারদেরকে নির্বাচন করছে। না, ব্যাপারটা তো নয়। ব্যাপারটা দেখো যে সুপ্রিম কোর্ট কেন বলছি, যে ইলেকশন কমিশন কিছু ডকুমেন্টের কথা বলেছিল। এটা ঠিক যে কমিশন বিভিন্ন সময়ে বদলাতে গেছে, যে এই ডকুমেন্ট দরকার, তারপর আবার বলেছে এই ডকুমেন্ট দরকার, তারপর আবার বলেছে এই ডকুমেন্ট দরকার। এটা কনফিউশন তখন ছিল, কিন্তু পুরোটাই কমিশনের ঘাড়ে দেওয়াটা হয়তো ঠিক হবে না। নিচু তলায় বিএলও, ইআরও এবং এইআরও লেভেলে কি ধরনের ডকুমেন্ট আপলোড করেছে তার উপরেও কিন্তু অনেকটা ভবিষ্যৎ নির্ভর করছে। তুমি দেখো যে মোস্টলি গন্ডগোলটা কোথায় হচ্ছে, গন্ডগোলটা হচ্ছে বা কোন জেলাতে, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে অ্যাডজুডিকেশনের সংখ্যাটা বেশি, এবং সেখানে কি হয়েছে যে শুধুমাত্র ডকুমেন্ট আপলোড নয়, ম্যাপিংয়ের ক্ষেত্রে অনেক প্রবলেম আছে। বাবার সঙ্গে ছেলে বা একই বাবার নামে হয়তো 10 জন 12 জনের
ভোটারের নাম, বা বয়সের ফারাক খুব কম, এরকম অনেক রকম কারণ আছে। এখন এই 340 জন যে বাদ গেছে তুমি বলছো, ইনক্লুডিং বিএলও, তাদের ডকুমেন্ট কতটা সঠিক ছিল সেটা তো আমরা যাচাই করিনি, আমি তো বলতে পারবো না। আমি তো তাদের দাবি শুনে বলতে পারবো না। কেউ না কেউ হয়তো আবেদনটা জমা দিয়েছে, কিন্তু তার আবেদন সঠিক না বেঠিক। এবং দ্বিতীয় কথা হচ্ছে, বসিরহাটের মতো জায়গা, সেখানে 340 জনের মতো হতেই পারে যে 2-4 জন যোগ্য ভোটার, আবার হতে পারে সবাই যোগ্য ভোটার, আবার এটাও হতে পারে যে কেউই যোগ্য নন। তারপরে কারণ একটা 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 হচ্ছে যে সীমান্তবর্তী জায়গা, সেখানে তারা কি ডকুমেন্ট আপলোড করেছেন আমি তো জানি না। ফলে আমি যতক্ষণ না জানি না ততক্ষণ কমিশনকে পুরোপুরি আমি দায়ীও করতে পারবো না। এখন এটা যদি ট্রাইব্যুনালে গিয়ে আবার একটা মানে এটাকে চ্যালেঞ্জ করা হয়, যে ভোটারের নাম বাদ গেছে তিনি তো ট্রাইব্যুনালে যেতে পারেন, ট্রাইব্যুনালে গিয়ে যদি তিনি চ্যালেঞ্জ করেন এবং সেখানে যদি ট্রাইব্যুনাল দেখে যে না এ ডকুমেন্ট আছে অথচ নাম বাদ গেছে, তখন বলতে পারি আমরা যে এই ইয়ারও বিএলও থেকে শুরু করে একদম সিইও অফিস পর্যন্ত আটার ক্যালাসনেস, এই আটার ক্যালাসনেসের জন্য এতগুলো লোকের নাম বাদ গেল। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনালে যাচাই হচ্ছে, আমি তো এখানে বসে বলতে পারবো না যে ওই 340 জনের সত্যি ভোটার হওয়ার যোগ্যতা আছে কি নেই। এভাবে তো আমি সুইপিং কমেন্ট করে দিতে পারি না। কেউ এটাকে সন্দেহ করতে পারেন, কেউ এটাকে অ্যাপ্রিহেন্ড করতে পারেন, কিন্তু এটাকে আমরা একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা বলে দিতে পারি না, দাগিয়ে দিতে পারি না যে ওই 340টাই ভুল। একদমই। আমি তো যাচাই করিনি কার লাভ বা কার ক্ষতি এই প্রসঙ্গে যাব, তার আগে একবার শুনে নেব। আমাদের সাংবাদিকরা ওই বিএলওর সঙ্গে কথা বলেছেন, মোস্ট প্রবাবলি তার নাম হচ্ছে সফিউল। তো সফিউলের দাবি তিনি ঠিকঠাক আপলোড করেছেন ডকুমেন্ট, এবং নিজেরটাও তিনি ঠিকঠাক ডকুমেন্ট আপলোড করেছেন, এবং তিনি বুঝতে পারছেন না যে কেন তার নামটা ওঠেনি, ডিলিট হয়েছে, এবং কেন বাকি 340 জনের নাম ডিলিটেড হয়েছে, এটা তিনি বুঝতে পারছেন না। এবং তারাও স্পষ্ট বলে দিয়েছে যা হবে সেটা এবার ট্রাইব্যুনালের মাধ্যমে। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট তো জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দিয়েছে, আর তো ইআরও সিইও স্পেশাল রোল অবজারভার কারোর হাতে বিষয়টা নেই। একমাত্র নিষ্পত্তি করতে পারে বিচার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল গঠনের জন্য কলকাতা হাইকোর্টকেই দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে এইখানে সুইপিং কমেন্ট করা যেতে পারে, কেউ করতে পারে, আমরা করতে পারি না, যে 340 জনের নাম বাদ যাওয়া মানেই যে আমি সন্দেহ করে ধরে নিলাম যে হ্যাঁ তারা যোগ্য কিন্তু জোর করে বাদ দিয়েছে, এরকম তো বলতে পারি না। কারণ তাদের কি ডকুমেন্ট আছে, কি ডকুমেন্ট জমা দিয়েছে আমি তো জানি না। ট্রাইব্যুনাল বলতে পারবে, এবং ট্রাইব্যুনালে গিয়ে যদি দেখা যায় যে 340 জনের মধ্যে অধিকাংশ জনই যোগ্যতা রয়েছে, তাহলে বুঝতে হবে যে বিএলও, যিনি ওখানকার ইআরও বা সিইও অফিস, তাদের একটা আটার ক্যালাসনেস রয়েছে, এবং একটা এই ক্যালাসনেসের জন্য এতগুলো মানুষ ভুগছে। তখন বলতে পারবো যদি ট্রাইব্যুনালের রায় আসার পরে, আজকের দিনে এখনো দাঁড়িয়ে বলা যাবে না, সেই জায়গাতে নেই। আমি পরের আলোচনায় যাব যে কার লাভ বা কার ক্ষতি, তার আগে একবার শুনে নেব যে সুব্রত গুপ্ত তিনি এই বিষয়ে কি বলছেন। বসিরহাট বিধানসভা 340 জন অ্যাডজুডিকেশনে ছিল, 340 জনের নাম বাদ, এমনকি বিএলওর নামও বাদ চলে গেছে। অভিযোগ করছে তারা যে কিভাবে এটা সম্ভব। বিএলও বলছে আমার সব ডকুমেন্টস আছে। এটা তো যারা অ্যাডজুডিকেশন করেছেন তাদের প্রশ্ন করতে হবে। শঙ্করদীপদা, এবার সব শেষে যেটা জানতে চাইবো যে লাভ ক্ষতির হিসেব তো সব রাজনৈতিক দলই করতে বসে গেছে। যদি একেবারে 24-এর লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখেও দেখা যায় যে আসনগুলোতে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান খুব কম ছিল, এবং এই যে প্রথম লিস্ট থেকে যে ছবিটা সামনে আসছে, পরবর্তী লিস্টের ক্ষেত্রেও যদি এই ট্রেন্ড বজায় থাকে, তাহলে কোথাও গিয়েও কি তাদের জন্য উদ্বেগের, বা কোনো বিজেপির ক্ষেত্রে বা অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেই বা ঠিক কি হিসেব নিকেশ হতে পারে? না দেখো, তৃণমূল তো প্রকাশ্যেই বলছে, কোনো রাজনৈতিক দলই ভোটের মুখে বলে না বা এইটুকুনি দেখায়ও না যে হ্যাঁ এই 60 লক্ষ নাম বাদ চলে গেলে আমাদের খুব বিপদ হয়ে যাবে, এটা কেউ বলবে না, তৃণমূলও বলবে না। তৃণমূলের একটা অবস্থান স্পষ্ট, তৃণমূল আগামী দিনে এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে কি যাবে না সেটা আমি এখনো জানি না, সেটা তৃণমূল এখনো পর্যন্ত খোলসা করে বলেনি। কিন্তু তৃণমূলের একটা অবস্থান স্পষ্ট, এই যে কিছু মানুষের নাম যে বাদ যাচ্ছে, এইটা যে একটা বাংলার ভোটারদের বিড়ম্বনার মধ্যে ফেলা, এবং ইলেকশন কমিশনকে আর বিজেপিকে একই পংক্তিতে এনে যে বাংলা আক্রান্ত বলে তুলে ধরা বা বাঙালি আক্রান্ত বলে তুলে ধরা, এই প্রচারটা তৃণমূল করবে। দুই, যেটা তুমি প্রশ্ন করলে যে কিছু কিছু অ্যাসেম্বলি সেগমেন্টে দেখা হতে পারে কি যে এই যে নাম বাদ যাচ্ছে এর ফলে ব্যবধান অনেকটা কমে আসছে, মানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, বিশেষ করে যেখানে যেখানে বিজেপি কম ব্যবধানে হেরেছিল এবং
সেখানে যে নাম বাদ যাচ্ছে তার ফলে একটা ক্লোজ ফাইটের চেহারা উঠে আসছে। দেখো সেইটা যতক্ষণ না পরিষ্কার ছবিটা পাওয়া যাবে এবং অ্যাসেম্বলি ওয়াইজ ওই নাম্বারটা জানা যাবে তখনও পর্যন্ত বলা যাবে না যে কতটা ক্লোজ হলো। এটা ঠিক যে দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনে যেখানে 15% বা 20% সংখ্যালঘু ভোট রয়েছে এবং সংখ্যালঘুদের মধ্যে তৃণমূলের জনভিত্তি তো সবচেয়ে বেশি জোরদার, তো সেখানে যদি সংখ্যালঘু ভোট কমে যায় কিছুটা এই অ্যাডজুডিকেশনের ফলে বা এসআইআর এর ফলে, তাহলে ডেফিনেটলি সেটা বিজেপির জন্য ভালো। কারণ এই এখন সাউথ বেঙ্গলে মোটামুটিভাবে একটা ইলেকশন সিনারিওটা পোলারাইজড হয়ে গেছে, বিজেপি বনাম তৃণমূল, তৃণমূল বনাম বিজেপি। তো যদি আজকে সংখ্যালঘু ভোট, যে ভোটটার মধ্যে তৃণমূলের জনভিত্তি সবচেয়ে জোরালো, সেখান থেকে যদি কিছু ভোট বাদ যায়, ডেফিনেটলি এটা বিজেপির জন্য একটা অ্যাডভান্টেজের জায়গা। কতটা অ্যাডভান্টেজ পাবে আমি এখন আজকের দিনে দাঁড়িয়ে বলা যাবে না যতক্ষণ না অ্যাসেম্বলি সেগমেন্ট ওয়াইজ ওই নাম্বারটা আসছে। এবার তুমি যেমন বললে যে ক্যানিং পশ্চিম এবং বসিরহাট উত্তর, বসিরহাট উত্তরে হিন্দু প্রবণ এলাকাও আছে, আবার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাও আছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে তৃণমূল বরাবরই একটা বড় লিড পায়। এখন যদি দেখা যায়, তুমি তো একটা পার্টের কথা বললে, একটা বুথের কথা বললে, এখান থেকে যদি এত নাম বাদ চলে যায় তাহলে হতে পারে যে সেখানে একটা ক্লোজ ফাইটের জায়গা হলো। ঠিক ইকুয়ালি ক্যানিংয়েও সেই অবস্থা হতে পারে। তো এখন ফাইনাল ফিগারটা কি আসছে সেটা দেখলে বোঝা যাবে যে কতটা ক্লোজ জায়গায় যাচ্ছে। এটা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে বা লোকালাইজড, মানে দেখো এটা কলকাতায় বসে সবকটি বিধানসভাভাবে দেখা সম্ভব নয়, কিন্তু প্রতিটি বিধানসভাতেই যে তৃণমূল বা বিজেপির যে নেতারা রয়েছেন তারা যদি ভোটার লিস্ট নিয়ে এবং অ্যাডজুডিকেশনের লিস্ট নিয়ে বসেন, তারা এটাকে বুঝতে পারবেন যে কোন এলাকা থেকে, কোন অঞ্চল থেকে কত নাম বাদ যাচ্ছে এবং সেটা এই ভোটটাকে কিভাবে প্রভাবিত করতে পারে। যেটা গোড়া থেকে আমরা বারবার বলছি এবং যেটা নিয়ে এখনো অনেক মানুষের ধোঁয়াশা রয়েছে, যে এই যে অ্যাডজুডিকেশন নিয়ে এতটা জটিলতা হচ্ছে, তারপরে ফাইনালি ব্যাপারটা কোন দিকে যাবে। আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি ছিল, সেই শুনানির সময় প্রশ্ন ওঠে যে এই যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির ব্যাপারটা, এটার জন্য কি আরো সময় দেওয়া হবে। বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেন যে সুপ্রিম কোর্ট গোটা বিষয়টির উপর নজর রাখছে, উপযুক্ত সময় সুপ্রিম কোর্ট যথাযথ সিদ্ধান্ত নেবে। তার ফলে সুপ্রিম কোর্টও কিন্তু আজকে পরিষ্কার করে কিছু বলেনি। তো এখন দেখার যে ফাইনালি, দেখো আমি আবারও গতকাল বলেছি, আজকেও বলছি যে 6ই এপ্রিল, আর মাত্র 12 দিন বাকি আছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ওই দিনকে 6ই এপ্রিল, সেটা হচ্ছে প্রথম দফা মনোনয়ন। তো ওই 5 এপ্রিল বিকেলবেলা পর্যন্ত আমাদের দেখতে হবে যে কত নাম এলো, এবং তারপরে আমাদের দেখতে হবে যে সুপ্রিম কোর্ট এটা নিয়ে তাদের ব্যাখ্যাটা কি, সুপ্রিম কোর্টের ব্যাখ্যাটা কি। তার আগে পর্যন্ত কিছু বলা যাবে না। এখন দেখতে হবে কার নাম আসছে, কার নাম বাদ যাচ্ছে। ভবানীপুর যেটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেখানেই বা কি অবস্থা হচ্ছে, সেটা ইয়েট টু বি সিন। একদমই তাই। অর্থাৎ সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, এবং তারপরে এই যে প্রাথমিক লিস্ট বের হলো, এরপরে আরো তো পরবর্তী লিস্ট বের হবে, সেখানে আদৌ কোনো স্বচ্ছ ছবি কমিশন দিতে পারে কিনা তার ওপর কিন্তু অনেকটাই নির্ভর করছে এই ভোটের অঙ্কের হিসেব নিকেশটা ঠিক কোন দিকে যাবে। আজ আমরা এখানে আলোচনা শেষ করব, তবে প্রতি মুহূর্তের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য ওয়ালে।